নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রমা। শুরু করছি 4টে 4 দিক। কেষ্টগড়ে অভিষেক দলীয় বৈঠকে যোগ দিতে বীরভূমে অভিষেক। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে। অভিষেক জানিয়েছেন অনুব্রত বিজেপিতে যায়নি, তাই জেল খাচ্ছেন। কেষ্ট গ্রেফতারের পরেও গরু পাচার চলছে। বীরভূমে কর্মী সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম বোলপুর 2-এ কর্মী সভা। ভোটের আগে সাংগঠনিক শক্তি মজবুত করতে বীরভূমে অভিষেকে। কেষ্ট বিজেপিতে যায়নি, তাই গ্রেফতার আছে। তৃণমূল আরো শক্তিশালী হয়েছে, গরু পাচার বন্ধ হয়নি এখনো। বীরভূম ও বোলপুর 2 আসনেই ভোট বাড়বে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরু পাচার বন্ধ হয়নি। কেষ্ট মণ্ডল জেলে থাকার পরও গরু পাচার বন্ধ হয়নি। এই প্রসঙ্গে বীরভূমে কি বলেছেন অভিষেক, শুনবো। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। আমি সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এক তো গরু পাচার নিয়ে যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং তার সঙ্গে বলছেন বীরভূম বোলপুর 2 এই আসন থেকেই ভোট পার্সেন্টেজ আরো বাড়বে। এতটা কনফিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সংগঠন নিয়ে যখন বলছেন, কর্মী সমর্থকদের মধ্যে কি উচ্ছ্বাস? দেখো, অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে সুচন্দ্রিমা, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল প্রায় 2 বছর হয়ে গেল তিনি জেলার বাইরে। তুমি জানো যে ক্যাটেল স্মাগলিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তিহার জেলে বন্দী। তারপরে বীরভূম কিন্তু কার্যত বলা যেতে পারে অভিভাবকহীন। ঠিক এমতো অবস্থায় তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমকে নিজের হাতের তালুর মধ্যে রেখেছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এবং তুমি দেখো যে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একদা অধিনায়ক বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এদিন কেষ্টহীন বীরভূম জেলায় তারাপীঠে, যেখানে আমি রয়েছি, এখানে তিনি বৈঠক করলেন। আমরা কি দেখলাম, ছবি উঠে এলো, দুপুর 1টা নাগাদ তিনি এসে এখানে পৌঁছলেন। এবং এসে পৌঁছানোর পর প্রায় ঘন্টা 2-এর বেশি রুদ্ধতার বৈঠক তিনি কিন্তু করলেন বেসরকারি একটি হোটেলে। এবং সেখানে মূলত 2খানা বৈঠক করা হয়েছে। একটি বৈঠক করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করে দেওয়া 5 সদস্যের কোর কমিটির যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়ে করা হয়েছে। অন্যদিকে বীরভূমে, বিশেষ করে বীরভূম জেলার তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন প্রায় 190 জন মিলে, 190 জন ছিল, তাদেরকে নিয়ে একটি বৈঠক করা হয়েছে। 2টি বৈঠক করা হয়েছে। দ্বিতীয় যে বৈঠকটাই, সেই বৈঠকে এ জেলার 19টি ব্লকের ব্লক সভাপতি ছিলেন, এ জেলার 6টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এছাড়াও কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি সভাপতি, তারা সকলে ছিলেন। এবং সেই বৈঠক থেকে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। দেখো, অবশ্যই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোট করাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প, সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, মানুষকে বোঝাতে হবে। এবং তারপরেই সেই 3 ঘন্টা প্রায় 3 বৈঠকের কাছাকাছি করার পর তিনি সেখান থেকে বেরিয়েছে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু পরিষ্কার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই তারাপীঠের মাটিতে দাঁড়িয়ে কিন্তু বললেন। প্রথমত দেখো, অবশ্যই তুমি জানো, তুমি আমাদের মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি কথা বলছি তার সঙ্গে, এই যে গুরুত্বপূর্ণ নির্দেশগুলো তিনি কর্মী সমর্থকদের দিয়েছেন, তারই মধ্যে তিনি বলেছেন, সেটা বিজেপির দিকে বার্তা, যে অনুব্রত মণ্ডল বিজেপিতে যায়নি, তাই তিনি জেলে আছেন। যদি বিজেপিতে যেতেন তাহলে তুলসী পাতা হয়ে যেতেন। কি বলেছেন এই প্রসঙ্গে আরো শুনবো।
অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, কিন্তু ধোয়া তুলসী পাতা হয়ে যেত। এই 7 দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে, তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে। তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে, তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা থেকে। আমি আবারও চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর কাছে। মনা, যেটা বলছিলে যে বিজেপিতে যায়নি তাই তিনি এখনো জেলে রয়েছে, বীরভূমে এখনো পর্যন্ত এই স্তরে ভিজিলেন্সের যে চাপ বা কোনো বাড়তি একটা হাওয়া কি বিজেপির দিকে ঠেলছে তৃণমূলের কোনো সংগঠনকে? হ্যাঁ দেখো, যে প্রশ্ন মূলত আমরা করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি যখন বৈঠক সেরে তিনি যখন হোটেলের থেকে বেরিয়ে আসছিলেন, ঠিক সেই সময় সংবাদ মাধ্যমে তরফ থেকে আমরা প্রশ্ন করেছিলাম যে বীরভূম জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল নেই, অনুব্রতহীন বীরভূম জেলা। তাতে কি কোনো বীরভূমে যেহেতু 2টি লোকসভা কেন্দ্র রয়েছে তুমি জানো, একটি হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র, অপরটি হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র, এই 2টি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কোনো কি প্রভাব পড়বে? তিনি কিন্তু একেবারেই সাফ জানিয়ে দিয়েছেন, দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের গত বছর অর্থাৎ 2019-এর যে লোকসভা নির্বাচন গেছে তার থেকে মার্জিন বাড়বে, অর্থাৎ এই যে জিতবে তো বটেই, অবশ্যই তার থেকে মানে জয়ের ব্যবধানের যে পার্সেন্টেজ সেটা কিন্তু আরও বাড়বে, সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং তিনি একদম আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কিন্তু বলেছেন। পাশাপাশি তুমি জানো যে এই যে গরু পাচার কাণ্ড, ওদের কেষ্টমণ্ডল নেই কি হবে, তিনি বলছেন কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডল তিনি বিজেপিতে যায়নি, তার জন্য তিনি জেলে গেছেন, এটা তো স্বাভাবিক বিষয়। এখন বিজেপি যদি কেউ বিজেপি এখন ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে, তারা বাড়িতে রেড করাচ্ছে, এই ধরনের তিনি আকার আঙ্গিতে বলছেন বিজেপিতে না গেলেই যে বিজেপিতে গেলে কোনো ব্যাপার নেই, বিজেপিতে না গেলে তাকে জেলে যেতে হবে। কেষ্টমণ্ডলের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে, এমনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন। এবং দেখো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে তারাপীঠ মন্দিরে গেছেন, সেখানে তিনি কিন্তু পুজো দিবেন এবং পুজো দেওয়ার পরই কিন্তু বীরভূম থেকে তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, এটাই কিন্তু আমরা কিন্তু জানতে পারছি। তবে অবশ্যই দেখো আজকের এই গুরুত্বপূর্ণ তার যে মন্তব্য, তার যে বক্তব্য, তাতে কিন্তু বীরভূম জেলা শাসক দলের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের যে নির্বাচনী প্রাক্কালে দাঁড়িয়ে তাদের যে অক্সিজেন আরো বাড়লো, তাদের এনার্জি যে আরো বাড়লো, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এমনই কিন্তু চিত্র বা এমনই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু শোনা গেল, সেটা কিন্তু বলা যেতে পারে। সুচন্দ্রিমা। বেশ, ধন্যবাদ মনা বীরবংশী আমাদের প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে। বীরভূমে কর্মী সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মী সমর্থক তাদেরকে যথেষ্ট অক্সিজেন জুগিয়েছেন তিনি। তার বক্তব্য যেটা, অনুব্রত মণ্ডল জেলে আছে কারণ তিনি বিজেপিতে যাননি এবং 2 বছরের মতো সময় হতে চলল তিনি জেলে রয়েছেন, তারপরও গরু পাচার বন্ধ হয়নি, বরং তৃণমূল আরো শক্তিশালী হয়েছে বীরভূমে। বীরভূম ও বোলপুর 2 আসনেই ভোট বাড়বে বলে আশাবাদী অভিষেক। তারাপীঠে প্রশাসনিক বৈঠক, কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে তিনি জানিয়েছেন এবং দাবি করেছেন বীরভূম বোলপুর 2 আসনেই ভোট বাড়বে তৃণমূলের। অন্যদিকে মায়ের বার্তা পোস্ট করে বিজেপিকে নিশানা মহুয়া মৈত্রের। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিও, ওরা তোমাকে যদি ধরে আমি মনোনয়ন দেব। মহুয়াকে মায়ের হোয়াটসঅ্যাপ বার্তা। বিজেপির দৈনিক ইডি সিবিআই ভালোবাসাকে আমার মায়ের জবাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো আজকে মহুয়া মৈত্র যে টুইট করেছেন তার কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তিনি সেখানে তার মায়ের একটি বার্তাকে ট্যাগ করেছেন এবং তার মা বলেছেন মহুয়া মৈত্রকে যে যদি কোনো রকম ভাবে
ইডি সিবিআই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তিনি মনোনয়ন জমা দেবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেমন তার পাশে রয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকেও পাশে যে তার পরিবার রয়েছে তাও কিন্তু এই বার্তার মধ্য দিয়ে পরিষ্কার। এবং এই বার্তা থেকে যেটা বোঝা যাচ্ছে, মহুয়া মৈত্র নিজেও আশঙ্কা করছেন যে তাকে ইডি বা সিবিআই যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। গতকাল যেভাবে ইডির পক্ষ থেকে নতুন করে মামলা করা হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুইট প্রসঙ্গে তারা জানিয়েছেন এটা মহুয়া মৈত্রর বার্তা, মহুয়া মৈত্রকে তার মা বার্তা দিয়েছেন, এ নিয়ে দল কোন রকম ভাবে মন্তব্য করতে চায়নি। তবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বিশ্লেষণ করা হয়েছে যে মহুয়া মৈত্র যেভাবে প্রশ্নের বিনিময়ে কোশ্চেন করেছিলেন লোকসভার ভেতরে, তাতে তিনি দোষী প্রমাণিত হয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন এনকোয়ারি চলছে এবং কোর্টের নির্দেশে এই এনকোয়ারি চলছে। এতে ভারতীয় জনতা পার্টির কোনো হাত নেই। যদিও মহুয়া মৈত্র যেভাবে এই টুইট করেছেন তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, তাহলে তিনি নিজেও যে আশঙ্কা করছেন যে তাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে এবং সেখানে তার মায়ের যে পোস্ট তাও কিন্তু ইঙ্গিতপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম রাহুল সিনহার সঙ্গে, কি প্রতিক্রিয়া তার শুনবো। মহুয়া মৈত্র কত নিকৃষ্ট, যে সংসদকে বিক্রি করতে পারে বিদেশের বাজারে, সে মাকেও যে কাঠগড়া এনে দাঁড় করাবে না এর গ্যারান্টি কোথায়? এটাই পরিষ্কারভাবে বোঝা গেল যে রাজনীতিতে ক্ষমতা পাওয়ার জন্য সব কিছু করতে পারে। অতএব সেই কারণে সাবধান এই জাতীয় মানুষ থেকে, সাবধান এই জাতীয় লোক থেকে। 4:04 দিকে এখন নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গে জনসংযোগে মুখ্যমন্ত্রী চালসার হোটেল থেকে বেরিয়ে চা বাগান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা সারেন সেখানে। নিজের হাতে চা পাতা তুললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। এর পাশাপাশি আগামীকাল মেগা র্যালি রয়েছে কোচবিহারে, তার কি প্রস্তুতি সেটাও নজরে রাখবো। আজ চালসায় চা বাগানে শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলেছেন তাদের শুনবো। 5 বিঘে জমি মধ্যে তারা করে, তাই বন্ধ হয়ে গেছে এবং 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। এদের যদি কোনো পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে, সেটা প্রশাসন, তার হেলথ ডিপার্টমেন্ট আছে, তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে। আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট। এবং টি বোর্ড আছে, বা টি বোর্ড কী করলো কি না করলো আমার দেখার দরকার নেই। প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিফ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই। কি কারণে চা বাগান বন্ধ জানায়নি কেন্দ্র? 10 লক্ষ চা শ্রমিক বেকার। চালসায় চা বাগানে শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17 এপ্রিল অসমে যাবেন তিনি, ঘোষণাও করেছেন। তবে আগামীকাল তার মেগা র্যালি, সেই প্রস্তুতির দিকে নজর রাখবো। আমি সরাসরি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে উত্তরবঙ্গ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব জলপাইগুড়িতে রয়েছেন এই মুহূর্তে। কৌস্তব, যে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে আজকে চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় দেখা যায়, পাশাপাশি তার মেগা র্যালির, তার কি প্রস্তুতি নজরে আসছে?
মমতা বন্দ্যোপাধ্যায় এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য তিনি প্রচার শুরু করছেন। আমরা যেটা জানি যে আগামীকাল মালবাজারে মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী একটি জনসভা রয়েছে এবং বিগত কয়েকদিন থেকে কিন্তু মালবাজারে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের মধ্যে একটা ব্যাপক প্রস্তুতি এবং জোরদার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল মাল আদর্শ বিদ্যামন্দিরে যে মাঠ রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী জনসভা হবে এবং আজ সকাল থেকে কিন্তু ওই এলাকা রীতিমতো দেখা যাচ্ছে তৃণমূলের পোস্টার, ফেস্টুন এবং পতাকায় একটু মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু গত 31 তারিখ থেকে ডুয়ার্সে রয়েছেন, যে চালসায় রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর যে এলাকায় রয়েছেন সেই এলাকাটিকে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা ইতিমধ্যে সেই সমস্ত সভাস্থল পরিদর্শন করেছে। তুমি যেটা জানো যে আগামীকাল মুখ্যমন্ত্রী এখান থেকে সোজা চলে যাবেন মাথাভাঙায়। প্রথমে তিনি মাথাভাঙা নির্বাচনী জনসভা করবেন, তিনি মালবাজারে আসবেন। তবে যেহেতু ময়নাগুড়িতে একটা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই কারণে মুখ্যমন্ত্রী বিগত কয়েকদিন থেকে ডুয়ার্সে রয়েছেন এবং আজকে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই তিনি তার যেখানে বাসস্থান যে হোটেল সেখান থেকে তিনি বেরিয়ে যান এবং পাশের একটি চা বাগানে যান এবং চা বাগানের শ্রমিকরা সেখানে কাজ করছিলেন তাদের সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি একাধিক এলাকায় দেখা যাচ্ছে তিনি জনসংযোগ করছেন, কখনো চায়ের দোকানে ঢুকে পড়ছেন। তবে একটা বিষয় যে খুব তাৎপর্যপূর্ণ, যেহেতু সামনে নির্বাচন রয়েছে আর এই কারণে কিন্তু ডুয়ার্সের চা বলয়ে কিন্তু এই সমস্ত যে আসনগুলি রয়েছে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই আসনগুলিতে কিন্তু চা বলয়ের একটা ব্যাপক ভূমিকা এবং ব্যাপক প্রভাব রয়েছে। এই একাধিকবার কিন্তু তৃণমূলের যা স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্বয়ং চা বাগানের একাধিক সমস্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন, এমনটা কিন্তু দেখা গেল এদিন। পাশাপাশি যে সমস্ত ক্ষুদ্র চা চাষি রয়েছেন যাদের সমস্যা তাদের পাশে থাকার, চা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে চা বলয়ে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফল করেনি, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রকমের যে প্রকল্প রয়েছে চা সুন্দরী থেকে শুরু করে চা বাগানের যারা শ্রমিক তাদের যে হাজিরা, যেটা দৈনিক হাজিরা সেটা বৃদ্ধি সহ একাধিকভাবে কিন্তু রাজ্য সরকার সেই সমস্ত চা বাগান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল। তবে সেটা তার ফলাফল দেখা যায় যে পঞ্চায়েত নির্বাচন দিয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচন তৃণমূল আগের থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় এবং সামনে যে লোকসভা নির্বাচন এবং মুখ্যমন্ত্রী টানা যে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী যে টানা এই সমস্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, 1 তারিখ থেকে মুখ্যমন্ত্রী যে হোটেলে রয়েছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক স্তরে যথেষ্ট জবরদস্ত করা রয়েছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিকরা তারা বন্দোবস্ত করেছেন আঁটোসাঁটো নিরাপত্তার। এর পাশাপাশি তুমি আগামীকালের যে সভার কথা বলছো সেখানকার যদি প্রস্তুতির ছবিটা একটু বলো। একদমই যেমন যেটা বললাম যে মালবাজার শহরে কিন্তু এই সভা রয়েছে মুখ্যমন্ত্রী এবং সেখানে তৃণমূল কংগ্রেস যারা জলপাইগুড়ি জেলা নেতৃত্ব তাদের তরফ থেকে সেই এলাকাটিকে রীতিমতো সাজিয়ে তোলা হচ্ছে। তুমি জানো যে এই যে লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা এলাকার থেকে কর্মী সমর্থকরা আসবেন এবং তাদেরকে আনার বন্দোবস্ত, সেই সমস্ত গাড়িগুলো যে আসবে তাদের ছিল পার্কিংয়ের ব্যবস্থা করা। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে জানিয়েছে যে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে এই জনসভায় এবং এই কারণে কিন্তু একদিকে যেরকম দলীয়ভাবে সমস্ত রকম প্রস্তুত করা হচ্ছে, পাশাপাশি প্রশাসনিকভাবে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ কৌস্তব। অন্যদিকে নজরদারির অভিযোগে হাইকোর্টে অর্জুন সিং, বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির চারদিকে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নজরদারি চালাচ্ছে রাজ্য, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং। মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের, মঙ্গলবার এই মামলার শুনানি। আমি সরাসরি চলে যাচ্ছি জগদ্দল থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, হাইকোর্টের দ্বারস্থ তো হয়েছেন অর্জুন সিং, এই যে রাজ্য পুলিশের যে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ তিনি করেছেন সেটা সম্পর্কে কি জানা যাচ্ছে?
দেখো, সাংসদ সকালেই একটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন যে তার উপর রাজ্য সরকারের যে নজরদারি চালাচ্ছেন। যবে থেকে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান দিয়েছেন ঠিক তবে থেকেই সাংসদের বাড়িতে কারা আসছে কারা যাচ্ছে তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, এবং তাছাড়া সাংসদের ঢোকা এবং বেরোনোর সময় বা সাংসদ বাবুর কার্যালয়ে ঢুকছেন এবং কার্যালয় থেকে যখন তিনি অন্যত্র যাচ্ছেন সেই সমস্ত গতিবিধি কিন্তু নজর রাখা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে। সেইগুলো কিন্তু অত্যন্ত প্রকাশ করেন। তিনি বলেছেন যে আমার যে ব্যক্তিগত গোপনীয়তা, আমার যে কার্যকলাপ, সেগুলো কিন্তু রাজ্য সরকারের পুলিশ কেন এরকম কার্যকলাপ করছে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন। অপরদিকে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, অর্জুন সিং এর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। তিনি আরও বলেন যে ওই এলাকায় কিন্তু অনেক দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে, যাতে কোনো অপ্রীতিকর অবস্থা না ঘটতে পারে সেই এলাকায়, সেই কারণে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে পার্থ ভৌমিক জানিয়েছেন। অপরদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে 2019 সালের পর থেকে যেভাবে দফায় দফায় ব্যারাকপুর, জগদ্দল এবং টিটাগড় বা ভাটপাড়া এই সমস্ত অঞ্চলগুলি যেভাবে উত্তপ্ত হয়েছিল, যে গতিবিধিগুলো দুষ্কৃতীতে দেখা গেছিল সেই গতিবিধির উপর নজরদারি করতেই এবং রাশ টানতেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানানো হয়েছে। বেশ, শুভজিৎ, ধন্যবাদ তোমাকে। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি জগদ্দল থেকে, তার সঙ্গে কথা বললাম। তবে এই প্রসঙ্গে অর্জুন সিং, পার্থ ভৌমিক তাদের প্রতিক্রিয়া একবার শুনবো। 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়িতে কেউ পুজো করে তাকে 107 কেটে দিয়েছে, 110 দিয়েছে। যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিয়েছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে, তো আমার একটা ইলেকশন, আমাকে পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা করছে, ভেঙে দেওয়ার চেষ্টা। এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন, আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন, প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল, এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে? রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি? স্বাভাবিক ব্যাপার তো, প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না। কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি। প্রাইভেসি, বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি? যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে, তার মানে ওনার বাড়িতে কি শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাকি? জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যার, তার প্রতিক্রিয়া একবার শুনবো এই ঘটনায়। কোনো নজরদারির বলে নয়, এটা তো বিগত দিন থেকেই লাগানো আছে, এটা তো নতুন করে কিছু লাগানো হয়নি। এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে। আজকে হঠাৎ বিজেপিতে এসে ওনার এটা বুঝতে গেল যে ঠিক আছে, কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল, আর আজকে সিআইএসএফ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল। আপনারা ছবিতে দেখে নেবেন, এই ক্যামেরাগুলো বহুদিন থেকে লাগানো আছে, নতুন করে না। 4:04 দিকে এখন নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। দিলীপ ঘোষের মুখে এবার দাদাগিরি। মেদিনীপুর ছেড়ে যেখানেই দাঁড়ান না কেন দিলীপ ঘোষ, দিলীপ ঘোষকে প্রশ্নের জবাবে দিলীপের মুখে দাদাগিরির কথা। সব জায়গায় দাদাগিরি করে দিলীপ ঘোষ, বাংলায় যে কোনো জায়গায় দাদাগিরি করতে পারে। নাম না করে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। অনেকের হাত ভাঙে, পা ভাঙে, হুইল চেয়ারে বসে যায়, এইসব দেখে আর মানুষ ভোট দেবে না। মোদিজির উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। নাম না করে মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ দিলীপের। বলছে যে মিদনাপুর
আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কি করবে, কে পালিয়েছে কে গেছে, উনি কেন পালিয়ে এসছেন, প্রীতি আজাদ কোথা কোথা থেকে পালিয়েছে, যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা আছে। অন্যদিকে দিলীপ ঘোষের সংসদীয় এলাকা পরিবর্তন নিয়ে দিন কয়েক আগেই প্রতিক্রিয়া দিয়েছিলেন কুণাল ঘোষ। কি বলেছিলেন শুনবো। পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা আছে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে। কত বড় অনিশ্চিত হয়ে গেল বলুন দেখিনি। মেদিনীপুরে চাষ করলেন। উনি আগের দিন বলছিলেন এনআরসি চালু হলে, এই যে দিলীপ ঘোষ লোকটার ভবিষ্যৎ কত বড় অনিশ্চিত হয়ে গেল বলুন দেখিনি। মেদিনীপুরে চাষ করলেন। উনি আগের দিন বলছিলেন এনআরসি চালু হলে উৎখাত। আরে এনআরসি চালু হয়নি, তার আগেই দিলীপ ঘোষ উৎখাত হয়ে গেল মেদিনীপুর থেকে, চলে গেছে নতুন ঠিকানা। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নাম না করে কটাক্ষ দিলীপের, অনেকের হাত ভাঙে পা ভাঙে হুইল চেয়ারে বসে যায়। এইসব দেখে আর মানুষ ভোট দেবে না, মোদিজির উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন। কেবল দিলীপ ঘোষের দাদাগিরি প্রসঙ্গে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম জয়প্রকাশ মজুমদারের। কি বলেছেন তিনি শুনবো। দিলীপ ঘোষ প্রত্যেকদিন সকালবেলায় উঠে বিভিন্ন ভাবে হাওয়া গরম করা কথা বলে সারাদিন যাতে নিউজ মিডিয়াতে ভেসে থাকতে পারে, সেই জন্যে এই রাস্তা নিয়েছেন। দাদাগিরির কথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসার কথা, নিজের পার্টির বিরুদ্ধে কথা বলা, মানে কোনো না কোনো একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে ভেসে থাকা। কারণ নতুন যে সিটে গেছেন সেখানে মানুষজন তাকে চেনে না, তার কোনো সংগঠন নেই। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, নিজের নতুন সংসদীয় এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি সেই প্রসঙ্গে শুনবো। সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করব এখানে। ওরা ঠিক করুক কি কে পাগল, সেটা 6 তারিখে 4 তারিখে পরে দেখবেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। বাংলার মা বোনেরা ঝাঁটার বিরুদ্ধে তারা করবে দিলীপ ঘোষকে। বাংলার মা বোনের সঙ্গে কি যায় আছে? বাংলার মা বোনের ওর ভাষা বোঝে? বাংলার মা বোনেদের ভাষা ও বোঝে? ওইসব আগে নিজের লোকেদের সামলাক। ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না, মা বোনেরা কি করে বুঝবে? ওকে বাংলার মা বোনেদের কথা ভাবতে হবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এক তো মোদিজির উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে, এই দাবি নিয়ে ময়দানে নেমে প্রচার করছেন দিলীপ ঘোষ, কিন্তু একে মুখ্যমন্ত্রী, তারপরে কীর্তি আজাদ, অন্যদিকে তার দাদাগিরি কিন্তু বন্ধ হচ্ছে না সংসদীয় এলাকা পরিবর্তনের পরও। এলাকার মানুষ কিভাবে নিচ্ছে এই বিষয়টাকে? দেখো, আমরা দিলীপ ঘোষকে যবে থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন, প্রতিদিনই তিনি সকালবেলায় প্রাতঃ ভ্রমণে বেরোচ্ছেন, একটা করে মন্তব্য ছুড়ে দিচ্ছেন। এর আগে দুবার তিনি শোকজ ছিলেন, একবার দলের কাছে, একবার
নির্বাচন কমিশনের কাছে। এরপরও কিন্তু যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে তিনি তাকে ক্লিনচিট দিলেন এবং বলে দিলেন পুরোটাই নজরদারিতে থাকবে, নির্বাচন কমিশন তাকে নজরদারি করবে। তারপরেও তার কিন্তু কথার অদল বদল কিছু হয়নি। যে দিলীপ ঘোষকে আমরা আগেও দেখেছিলাম, সেই দিলীপ ঘোষ নির্বাচন কমিশনের কাছে চিঠি পেয়ে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সে নির্বিকার রয়েছে। যেমন আজকে সকালবেলায় বর্ধমানে কঙ্কালেশ্বরী যে কালীতলা রয়েছে বর্ধমান কাঞ্চননগরে, সেই কাঞ্চননগরে গিয়ে মা কালীকে পুজো দিলেন। পুজো দেওয়ার পর এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন। মুখোমুখি হয়ে তিনি একটা বলতে থাকলেন, যেমন কীর্তি আজাদকে নিয়ে বললেন যে কীর্তি আজাদ অনেক ভোটে জিতবেন। বললেন যে তিনি পাগল হয়ে গেছে, তিনি জিততেই পারেন না, তিনি এটা দেখে নেবেন 4টা জুনের পর। তারপর মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বললেন কখনো পা ভাঙছেন, কখনো মাথা ফাটাচ্ছেন, কখনো হাত ভাঙছেন, কখনো হুইল চেয়ারে করে ঘুরছে, সেই সব সিম্পাতি এখানে চলবে না। দিলীপ ঘোষের শেষ কথা তিনি আরো বললেন যে দাবি এই প্রসঙ্গে তিনি বললেন, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি খড়গপুর থেকে কেন এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এলেন প্রার্থী, তখন বললেন যে দিলীপ ঘোষের দাদাগিরি সব জায়গায় দেখায়, দিলীপ ঘোষ যেখানেই যায় সেখানেই দিলীপ ঘোষের দাদাগিরি তারা রাজ্য জুড়েই চলে। অর্থাৎ দিলীপ ঘোষের সেই অবিচল মন্তব্যই রয়ে থাকলো। সুচন্দ্রিমা। ধন্যবাদ চন্দন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনবো এই নিয়ে। সতর্ক বার্তা যে ইসিআই দিয়েছে, সেই সতর্কবাণী শোনার মতনও তার মানসিকতা নেই। তা আমরাও তো দেখছি যে তিনি হঠাৎ, আগে দেখতাম তিনি খালি হাঁটাহাঁটি করছেন, মর্নিং ওয়াক, এখন দেখছি ব্যাট খেলছেন, ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন। সেটা কি তাহলে? আমরা বলতে চাই যে সতর্কবাণী মেনে চলুন, না হলে এর বিরুদ্ধে আরো যাবার প্রয়োজন হলে আমরা কিন্তু পিছপা হব না। নিচে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ বিচারপতি জয়মাল্য বাগচি। 22 মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে হাইকোর্ট। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়। আজ শুনানির সময় পর্যন্ত রিপোর্ট পেশ করা হয়নি। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ মুখ্য সচিবকে। নির্দেশ আদালতের, রিপোর্ট জমা না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দেব, মন্তব্য আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা না পড়ায় হাইকোর্টের ক্ষোভের মুখে মুখ্য সচিব। নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও মুখ্য সচিব রিপোর্ট জমা দেননি। প্রয়োজনে তাকে সশরীরে ডাকা হতে পারে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আজকে হাইকোর্টের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যকে, মুখ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কি প্রতিক্রিয়া আপনার? উঠবেই তো। রাজ্য সরকার যারা অপরাধ করেছে তাদের সাজা প্রক্রিয়া চালু হয়েছে, সেখানে রাজ্য সরকার একটা অনুমোদন দরকার। রাজ্য সরকার অনুমোদনটা নিয়ে টালবাহানা করছেন, তারা কি অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন? এটাই তো আজকে বিচারপতির কাছে প্রশ্ন উঠেছে। সেই জন্য ডেকে পাঠিয়েছেন চিফ সেক্রেটারিকে। মন্ত্রীকে বিরুদ্ধে গভর্নর তার অনুমতি দিয়ে দিয়েছেন, আর তার নিচের তলার অফিসারদের ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তো অনীহা কেন, এটা বোঝা যাচ্ছে না। সেই জন্যই ডেকে পাঠিয়েছেন। রাজ্য সরকার সরাসরি ভাবে দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে চাইছেন, এটাই পরিষ্কার। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ। আদালত জানিয়েছে তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হতে পারে। নির্দিষ্ট সময়সীমা যা দেওয়া হয়েছিল আদালতের তরফে, সেই সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়ায় ক্ষোভ। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। রিপোর্ট জমা না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দেব। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ আদালতের। বিচারপতি জয়মাল্য বাগচি 22 মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়। আজ শুনানির সময় পর্যন্ত রিপোর্ট
পেশ করা হয়নি। শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ৩রা এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা তিনি দেননি বলে মুখ্য সচিবের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে এবার আদালত। প্রয়োজনে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়াও হতে পারে। অন্যদিকে ওয়াইনারে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন রাহুলের। গণতন্ত্র বাঁচাও এই স্লোগান রাহুলের মুখে। ওয়াইনারে আমার বাড়ি, ওয়াইনার আমার পরিবার। মনোনয়ন জমা দেওয়ার আগে জানিয়েছেন রাহুল। কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়ার শরিক বামেদের আপত্তি ছিল ওই আসনে রাহুলের প্রার্থী হওয়ায়। যদিও সেই আপত্তি উড়িয়ে দিয়েই কংগ্রেস রাহুলকেই ফের প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে ওয়ানাডে রোড শো করেন রাহুল। সেই শোভাযাত্রায় প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আগাগোড়া ভাই রাহুলের পাশে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুল অবশ্য এদিন তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় কেরলের বাম শাসক সম্পর্কে মন্তব্য এড়িয়ে বিজেপিকেই নিশানা করেন। I don't treat you and think of you like an electorate. I treat you and think of you the same way I think of my little sister Priyanka over here. Houses of Wayanad. I have sisters, I have mothers, I have fathers, I have brothers. And I thank you from the bottom of my heart for that. একই দিনে ওয়ানাড কেন্দ্রের বাম মোর্চার প্রার্থী হিসেবে সিপিআই এর অ্যানি রাজা মনোনয়ন জমা দেন। তিনিও দলীয় কর্মীদের নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। People are feeling relieved that their mind they can convey to the person whom they are intent to vote. So that means they are very much disappointed with the performance of the as you are saying sitting MP. ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর সঙ্গে সিপিএম এর সীতারাম ইয়েচুরি, সিপিআই এর ডি রাজাকে দেখা গেলেও কেরলে লোকসভা ভোটের ময়দানে দুই শিবির মুখোমুখি। ইতিমধ্যেই কড়া ভাষায় কংগ্রেসকে তোপ দাগতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন। সেই পটভূমিতে ওয়ানাডে রাহুলের লড়াই বস্তুত ইন্ডিয়ার শরিকি বিরোধে বাড়তি মাত্রা জুড়েছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। সংসদে প্রশ্ন করার ব্যাপারে মারাঠি সাংসদরাই সবার থেকে এগিয়ে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর প্রকাশিত তথ্য বলছে মহারাষ্ট্রে 49 জন সাংসদ 2014 থেকে 2019 সপ্তদশ লোকসভায় সর্বাধিক প্রশ্ন করেছেন। গড়ে তারা প্রত্যেকে প্রশ্ন করেছেন 315টি করে। আর মণিপুরে বছরভর ভয়ঙ্কর সব ঘটনা ঘটলেও লোকসভায় গত 5 বছরে সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন করেছেন মণিপুরের 2 সাংসদ। এডিআরের প্রকাশিত তথ্য বলছে গত 5 বছরে যে সাংসদরা একটিও প্রশ্ন করেননি তাদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি 273 দিনের অধিবেশনের মধ্যে 200 দিন সংসদে উপস্থিত ছিলেন। এডিআরের তথ্য বলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সপ্তদশ লোকসভায় অধিবেশনে উপস্থিত ছিলেন 40 দিন। আর এই সময় তাঁর করা প্রশ্নের সংখ্যা 81টি। 5 বছরে একটিও প্রশ্ন না করা তৃণমূলের আরেক সাংসদের নাম চৌধুরী মোহন জাটুয়া। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী এস আলুওয়ালিয়াও গত লোকসভায় একটিও প্রশ্ন না করে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চৌধুরী মোহন জাটুয়ার পাশে থেকেছেন। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ 175 দিন অধিবেশনে যোগ দিয়েছেন, তবে প্রশ্ন করেছেন 4টি। জঙ্গিপুরের সাংসদ এই 5 বছরে সংসদে প্রশ্ন করেছেন 12টি। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ করেছেন 32টি প্রশ্ন। আর সবাইকে টেক্কা দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
তিনি 200 দিন সংসদে উপস্থিত থেকে প্রশ্ন করেছেন 596টি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রশ্ন করেছেন 17টি। 18টি প্রশ্ন করেছেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুঁয়ার হেমব্রম। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় সংসদে গত 5 বছরে 211 দিন অধিবেশনে যোগ দিয়েছেন। তবে তাঁর করা প্রশ্নের সংখ্যা 1। 5 বছরে একটি মাত্র প্রশ্ন করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও শতাব্দী রায়ের পাশে রয়েছেন। দল হিসেবে সবথেকে বেশি দিন অধিবেশনে যোগ দেওয়ার কৃতিত্ব অন্ধ্রপ্রদেশের টিডিপির মাত্র 3 জন সাংসদ। গড়ে ওই 3 জন 5 বছরে 273 দিনের অধিবেশনে 229 দিন করে অংশ নিয়েছেন। তারপরেই অবশ্য রয়েছে সিপিএম। 3 সিপিএম সাংসদ 273 দিনের মধ্যে 226 দিন গড়ে অংশ নিয়েছেন লোকসভার অধিবেশনে। গড়ে তারা এক একজনে প্রশ্ন করেছেন 230টি করে। তৃণমূল সাংসদরা গড়ে প্রশ্ন করেছেন 94টি করে। বিজেপির গড় 149। সবচেয়ে কম উপস্থিতি আপের 2 সাংসদের, মাত্র 57 দিন। কলকাতা টিভি। বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলার সামগ্রিক রিপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে বৈঠকে আলোচনা। প্রতিটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। স্পর্শকাতর বুথ নিয়েও আলোচনা বৈঠকে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তাদের সিনহা আজকে কলকাতায় এসেছেন শহরে এবং রাজ্যের জন্য নিযুক্ত তিনি বিশেষ পর্যবেক্ষক। এসেই তিনি জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। সেই বৈঠকে মূলত বেশ কয়েকটি বিষয়ে নজর দেওয়া হয়েছে। তার মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হলো যে আজকে বিকেল 5টার মধ্যে বিভিন্ন জেলা প্রশাসনের কাছ থেকে একটি রিপোর্ট পেয়ে পাঠানো হয়েছে। কি থাকবে সেই রিপোর্টে? সেই রিপোর্টে থাকতে হবে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি, যেটা নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। তার পাশাপাশি যে সমস্ত জায়গায় বিভিন্ন নির্বাচনের ঘিরে যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা, হিংসার ঘটনা ঘটেছে, রাজনৈতিক হিংসার ঘটনা, সেই সমস্ত। সত্য, একটু স্থান পরিবর্তন করে কথা বলো যদি সম্ভব হয়, যান্ত্রিক ত্রুটি হচ্ছে। দেখো, ইতিমধ্যেই যে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা প্রশাসনকে আজকে বিকেল 5টার মধ্যে তাদেরকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু নির্বাচনের যে বিভিন্ন যে প্রক্রিয়া, অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি এবং স্পর্শকাতর বুথের যে চিহ্নিতকরণের কাজ চলছে, সেটাও কিন্তু মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কিভাবে মোতায়েন করা হবে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যেও কিন্তু একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং যে জেলা প্রশাসনের কাছ থেকে যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট কেন্দ্রীয় বাহিনী কোথায় কতটা স্পর্শকাতর বুথের নিরিখে কিভাবে ব্যবহার করা হবে, সেটাও কিন্তু এখন আগাম রূপরেখা তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই বিশেষ পর্যবেক্ষক এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ সত্য। অন্যদিকে দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ এনআইএ-কে। 15ই মে মামলার পরবর্তী শুনানি। দাড়িভিটের ঘটনায় এনআইএই তদন্ত করবে। বিস্ফোরণের অভিযোগ রয়েছে, তাই এনআইএ-কে দিয়েই এই তদন্ত করানো হবে, মন্তব্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অত্যাধিক গরমে জল ও বিদ্যুৎ নিয়ে সতর্ক নবান্ন। জল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখায় জোর জেলা শাসকদের বৈঠককে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্দেশ।
অত্যাধিক গরমে জল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা শাসকদের নির্দেশ নবান্নের। টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, দেখো, আজকে যে সকালবেলা বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ভিতরে সব থেকে বড় সিদ্ধান্ত যেটা হয়েছে যে এই জল নিয়ে, জলের যাতে কোনো জায়গায় কোনো ঘাটতি না হয় সেদিকে কিন্তু নজর দিতে বলা হয়েছে প্রত্যেকটি জেলা শাসককে। এবং যেখানে যেখানে দরকার যেই সব জেলাগুলোকে, স্পেশালি যে জেলাগুলোকে মেনশন করা হয়েছে, যেরকম বীরভূম রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, এই জেলাগুলোকে কিন্তু বিশেষভাবে বলা হয়েছে যে দরকার পড়লে জলের ট্যাঙ্ক রেডি রাখা এবং যেই যেই এলাকাগুলোতে বেশিরভাগ আগের বছর যেখানে জল সংকট দেখা দিয়েছিল সেখানে যাতে আগের থেকেই এই ব্যবস্থাগুলো নেওয়া যায় সেগুলো কিন্তু নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ নিয়েও বলা হয়েছে যে বিদ্যুতের যাতে কোনো জায়গায় ঘাটতি না হয়, ইলেকট্রিসিটির যেন কোনো জায়গায় প্রবলেম না হয় সেদিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। অর্থাৎ আজকে যে জেলায় যে বিভিন্ন ডিএমদের সঙ্গে যে বৈঠক আছে সেখানে এই দুটো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুচন্দ্রিমা, ধন্যবাদ দীপ্তিমান। চারটে চারদিক এখন এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।